সেটা হচ্ছে অনেকে বলছেন, অনেক বিজ্ঞ আলোচক যারা নিয়মিত আলোচনা করে, এই বলল যে স্কুলের বাচ্চাদের সংখ্যাই বেশি দেখলাম, এবং এই স্কুলের বাচ্চারা, এই নাদান বাচ্চারা, এভাবে বলছে, নাদান বাচ্চারা কি করবে এটা আমরা জানি। তো আমি এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। এবং অনেকে বলতেছে, যেটা খুবই সিগনিফিকেন্ট, যে এরা জামাতের ছদ্মবেশী জামাতি। এটা আমার কাছে অনেকের মন্তব্য শুনলাম যে ছদ্মবেশী জামাতি এরা। আমি জানি না, কারণ ওরা কিন্তু নিজেদেরকে পরিচয় দিয়েছে মধ্যপন্থী। তো জামাত তো আর মধ্যপন্থী রাজনৈতিক দল না। সো আপনার মন্তব্য, আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই, যা যা আমি বললাম, তারপরে আমরা ওই পরবর্তী আলোচনায় যাব। আচ্ছা, যেমন ধরুন আপনি যেটা বললেন, শেষ দিয়ে শুরু করি, যে এরা ছদ্মবেশী জামাত, কেউ কেউ আছে ছাত্রলীগও ছিল। এটা শুনেন, এটা দুটো দিক হতে পারে। আমি মানে একেবারে আপনাকে নিশ্চিত করতে পারবো না, কিন্তু আমি এমন শুনেছি যে এই ছাত্র যখন আন্দোলন করে, আন্দোলন নিয়ে যখন তারা মাঠে, তারা নাকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে যোগাযোগ করছে। কোন রাজনৈতিক নেতা বলেছে যে আমরা এটার ভিতরে নাই, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তাদের অনেক লোকও মারা গেছে। এবং যে মারা গেছে যারা, তারা কিন্তু যেহেতু রাজনৈতিক নেতারা বলছে আমরা এর ভিতরে নাই, কিন্তু তাদের লোক মারা গেছে, তাহলে রেজাল্টটা দাঁড়াইলো যে তাদের দলের লোকই হয়তো স্বতঃস্ফূর্ত ভাবে তারা গেছে সহ্য করতে না পেরে। বিষয়টা এইরকম যদি হয়ে থাকে। আবার এই জামাতের ব্যাপারেও আমরা এমন শুনেছি যে তাদের কাছেও নাকি টেলিফোন করেছে এরকম আন্দোলনের শরিক হওয়ার জন্য, কে বা কাহারা, এটা শোনা কথা। তবু আমরা যেহেতু পত্রিকায় মানে নানান জনে বলেছে, সেক্ষেত্রে নাকি বলা হয়েছে এরকম যে জামাত নাম ব্যবহার করা যাবে না, এরকম শোনা গেছে। সত্য মিথ্যা আমি জানি না। তো তাহলে রেজাল্টটা দাঁড়াইলো কি, যে এই যে আমি যে ছাত্রদের পিছনে যে শক্তিগুলার কথা আপনাকে একটু আগে বললাম, এটা যে পার্টি হওয়ার পরেই তাদের পিছনে আছে তা নয়। আমার কাছে মনে হয় আন্দোলনের যদি আমরা দেখি, তাহলে আন্দোলনের সময় নেপথ্যে এই শক্তিটা ছিল। কারণ আমরা অনেক সরকারের পতন দেখেছি বাংলাদেশে, এর আগে এরশাদের পতন দেখেছি, বা খালেদা জিয়ার 96 সালে পতন দেখেছি, কিন্তু আমি দেখি নাই যে রিটায়ার্ড আর্মি অফিসাররা সপরিবারে রাস্তায় আন্দোলন করতে নামে। আমার চোখে পড়েনি, আপনার চোখে পড়ছে কিনা জানি না। কোনো আন্দোলনের সময় আমরা দেখি নাই যে ডিওএইচএস এর রিটায়ার্ড আর্মি অফিসাররা মাঠে নেমেছে। তাহলে এটা একটা ব্যতিক্রম ধর্মী এবং এবারকার যে আন্দোলনটা হইলো, সেক্ষেত্রে এটা একটা মানে পৃথক বিষয়। আর ওই যে বললেন ছাত্রলীগ বা জামাত থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ ছাত্রলীগের ডিপ্রাইভ গ্রুপ থাকতে পারে, বা শিবিরের ডিপ্রাইভ গ্রুপ থাকতে পারে, কিংবা সরকারকে হটানোর জন্য যদি একটা প্ল্যান করে থাকে, করতেও পারে। কারণ সমস্ত গোয়েন্দাকে ফাঁকি দিয়ে কিন্তু তারা সাকসেসফুলি কাজটা করেছে। কারণ বাংলাদেশে ডিজিএফআই, এনএসআই, সিআইডি, আর তারপরে ডিবি, যা কিছু বলেন না কেন, সবই তো ছিল এই হাসিনার আন্দোলনটা যখন চলে। আর এর মাস্টার মাইন্ড বা পিছনে যদি কিছু হোমওয়ার্ক করতে থাকে, সেটা তো সমস্ত গোয়েন্দাকে ফাঁকি দিয়েই তারা করেছে। তো সেটা কারা থাকতে পারে না থাকতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু আন্দোলনটা হয়েছে। পাশাপাশি যেটা বললো আপনার প্রতিবেদক, যে সার্জিস আলম বলছে সমস্ত দলের ঐক্যমত্য হবেন কিভাবে, কে কিভাবে আমরা তো জানি না। একটু আগে তো বললাম, কেউ সংস্কার আর বিচার আগে চায়, তারপরে নির্বাচন। কেউ নাম কষ্টের সংস্কার চাইয়া তারপরে চায় নির্বাচন। তাহলে আপনি এটা কোশ্চিন কালেও এক হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন দলটা হয়েছে, বললো 400 কতটা অফিস হয়েছে সারা বাংলাদেশে, যেটা আপনি বললেন, এটা বলা ইট ইজ টু আর্লি তাদের সম্পর্কে কমেন্ট করা। কিন্তু শুরুটা তো খারাপ হয়নি। এতগুলো অফিস করেছে, এত গণজমায়েত হয়েছে, লক্ষ লক্ষ লোক গেছে, সুতরাং লক্ষণ খারাপ দেখা যাচ্ছে না। বাট এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, ফলাফল বলে দিবে পদ্ধতিটা ভালো ছিল কিনা, এটা সময় বলে দিবে যে তারা কতখানি যেতে পারবে, কতখানি পারবে না, সেটা অন্য কথা। বাট আমরা যে অতীতের পরীক্ষিত দলগুলো যদি দেখি, তাহলে আপনি দেখবেন সেই দলের দলীয় লোকগুলা ছাড়া আমার কাছে মনে হয় না বাংলাদেশে আর কেউ তাদেরকে সমর্থন করে। যদি করতো, তাহলে আমার ভোট কাস্টিং হয়
40%, 45%, 42%, এগুলা মোটামুটি মনে করেন বড় দলগুলার 35% ভোট আছে, আর হয়তো 5-7% ভোট টানে। বাকি ভোটাররা ভোট দিতে যায় না কেন? মানে যখন সুষ্ঠু নির্বাচন হয়েছে তখনও তো আমরা দেখছি কত পার্সেন্ট ভোটার যায়। সেই অর্থে বললাম, যেই দলগুলা ক্ষমতায় ছিল পরীক্ষিত দল হিসাবে, সেই দলের দলীয় লোকগুলা ছাড়া রেস্ট অফ দ্য পিপল, বাংলাদেশের বাকি লোকগুলা তাদেরকে কি অ্যাকসেপ্ট করে? যখন যে ক্ষমতায় যায় আমরা অতীতে দেখেছি তাদের বিরুদ্ধে মুখ খোলা যায় না। এখন আমি দেখেছি ইউনূস সাহেব এমন কেউ নাই যে গালাগালি করে না, যা মন চায় তাই বলে। ইউনূস সাহেবের সাথে আমার কোনো প্রেম নাই, আমি রিয়েলিটি বলছি। আপনাকে বলার সুযোগ দিচ্ছে, সেই রেটে বলছেন। অথচ দেখেন আর্মি চিফের বক্তব্যে হয়তো অনেক আলোচনা করা যায়, সমালোচনা করা যায়, সেই রেটে কিন্তু আমরা পাচ্ছি না। যেটুক পাচ্ছি সেটুক কিন্তু পজিটিভ। উনি ক্রান্তি লগ্নে ভালো বলেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে অনেক বিষয় বেখাপ্পা মনে হয়, আমিও বলছি না, বেখাপ্পা মনে হয়, যেটা মানে স্বাভাবিক মনে হয়নি।